তাহলে এই প্রশ্নটা দিয়ে শুরু করব। ডি গ্লুকোজ হতে ডি ফ্রুক্টোজ এবং ডি ফ্রুক্টোজ হতে ডি গ্লুকোজে রূপান্তর। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, অ্যালডোহেক্সোজ ও কিটোহেক্সোজের পারস্পরিক রূপান্তর। তো গ্লুকোজ হতে ফ্রুক্টোজ কীভাবে রূপান্তরিত হয় সেটা আমরা প্রশ্ন 3-এ আলোচনা করছিলাম। প্রশ্ন 3-এ এখানে আমরা এটা ব্যতিক্রম থেকে পড়ছিলাম আর কি। প্রশ্ন 3 নাম্বারটা, যে একটি অ্যালডোহেক্সোজকে কীভাবে কিটোহেক্সোজে পরিণত করা যায়, এটা আগেই আলোচনা করছি। এখন হচ্ছে আমরা ফ্রুক্টোজ হতে গ্লুকোজ কীভাবে রূপান্তর করতে হয়, মানে ডি গ্লুকোজ হতে ডি ফ্রুক্টোজটা আগে আলোচনা করে ফেলছি, অথবা অ্যালডোহেক্সোজ থেকে কিটোহেক্সোজ কীভাবে তৈরি করতে হয় এটা আগে আলোচনা করে ফেলছি প্রশ্ন নাম্বার 3-এ। ওইটার উত্তরটা এখানে হবে। পাশাপাশি আর একটা প্রশ্ন বলছে একই প্রশ্নের মধ্যে ডি ফ্রুক্টোজ হতে ডি গ্লুকোজের রূপান্তরটা, সেটা এখন দেখব। তো আমরা সেটা রূপান্তরটা হচ্ছে গিয়ে এখানে বলছে যে একটি কিটোহেক্সোজকে অ্যালডোহেক্সোজে রূপান্তরিত করার জন্য প্রথমে কিটোহেক্সোজকে আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করব। বিজারিত করা মানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হওয়া আর কি। তো দুটি হেক্সাহাইড্রিক অ্যালকোহলের অ্যাপিমার মিশ্রণ তৈরি হবে আমাদের। তো এখানে কিভাবে হয় সেই ব্যাপারটাই আমরা দেখি, তাহলেই বুঝতে পারবো। প্রথমত আমরা রূপান্তরটা হচ্ছে ডি ফ্রুক্টোজ হতে, তাহলে আগে আমাদের ফ্রুক্টোজের সংকেতটা পারতে হবে। ফ্রুক্টোজের সংকেতটা হচ্ছে গিয়ে কার্বন 6টা হবে। ফ্রুক্টোজের সংকেতের মধ্যে উপরেও CH2OH থাকে, নিচেও CH2OH থাকে। 2 নম্বর কার্বনে একটা কিটোমূলক থাকে। আর এইখানে বাকি সব গ্লুকোজে যেরকম হয় ওই রকমই। এটা হচ্ছে আমাদের ডি ফ্রুক্টোজের সংকেত বা সরল শিকল। তো প্রথমে আমি বলছিলাম যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা আমরা এখানে বিজারিত করব। মনে রাখবো যে যখন হাইড্রোজেন যুক্ত হবে তখন তাকে বিজারণ বলে, আর যখন অক্সিজেন যুক্ত হয় তখন তাকে জারিত হওয়া বলে আর কি। তো এখানে বিজারিত করব বা বিজারণ ঘটাবো। তখন এখানে কি উৎপন্ন হবে, যে একটি কিটোহেক্সোজকে, এটা হচ্ছে কিটোহেক্সোজ মানে ডি ফ্রুক্টোজকে অ্যালডোহেক্সোজে যদি আমি রূপান্তর করতে চাই, তাহলে প্রথমে আমাকে এই কিটোহেক্সোজটিকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে দুইটা হেক্সাহাইড্রিক অ্যালকোহলের এপিমার মিশ্রণ উৎপন্ন, মানে দুই ধরনের যৌগ তৈরি হতে পারে এখান থেকে। কেমন সেটা দেখবো আমরা এখন, যে এখানে যদি হাইড্রোজেন যুক্ত হয় দুই টাইপের যৌগ উৎপন্ন হতে পারে। তো আগের মতো এখানেও আমাদের কার্বন থাকবে 6টা। এই অংশগুলো সেম থাকবে, লাস্টের 3টা কার্বনের, এইটা এইটা আর এইটা, এই 3টা কার্বন যেভাবে ছিল ওইভাবেই থাকবে। জাস্ট 2 নম্বর কার্বনের মধ্যে চেঞ্জ হয়ে এখানে OH এবং H হবে। CO তো আগে থেকেই ছিল, এখানে হাইড্রোজেনগুলো এসে একটা এই পাশে আর একটা এই পাশে যুক্ত হলো। আর উপরে যেভাবে ছিল CH2OH ওভাবেই থেকে যাবে। তার মানে এই অংশটা OH-টা আছে হচ্ছে এই পাশে আর H-টা আছে মানে হাইড্রোজেনটা এই পাশে আছে। এখন দুই ধরনের যৌগ উৎপন্ন হয় বলছি। যখন এই 2 নম্বর কার্বনে OH-টা এই পাশে চলে আসবে, H এই পাশে চলে যাবে, তখন আরেকটা যৌগ উৎপন্ন হবে। তো এদেরকে পরস্পরের এপিমার বলে। এখন OH-টা এই পাশে হবে আর হাইড্রোজেনটা জাস্ট এই পাশে হবে, বাকি সব আগেরটার মতো করে হবে। তো এইখানে OH-টা এই পাশে আর এখানে OH-টা এই পাশে। তো এই দুইটা যৌগকে বলা হয়, এটাকে বলা হয় ডি সরবিটল আর এটাকে বলা হয় ডি ম্যানিটল। এগুলো অ্যালকোহল আর কি, যেহেতু এখানে OH আছে সবগুলোতেই, OH বাদে কোনো কিছুই নেই। তো এগুলো একটা অ্যালকোহল, এটাকে ডি সরবিটল বলে আর এটাকে ডি ম্যানিটল বলে। যখন OH-টা এই পাশে থাকে তখন তাকে সরবিটল, আর যখন OH-টা এই পাশে থাকে তখন তাকে ম্যানিটল বলে। আর দুইটাকে একসাথে বলা হয় এপিমার। এপিমার কি? এপিমার হচ্ছে গিয়ে 2 নম্বর কার্বনের সাপেক্ষে, মানে আর বাদ বাকি যে কার্বনগুলো আছে সবগুলোর মধ্যে সেম, শুধু 2 নম্বর কার্বনে যদি এরকম চেঞ্জ হয়ে দুই ধরনের যৌগ তৈরি হয় তাহলে তাদেরকে পরস্পরের এপিমার বলে। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কিটোহেক্সোজকে যদি আমি অ্যালডোহেক্সোজে পরিণত করতে চাই, শুরুতে আমাকে কিটোহেক্সোজকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে দুই ধরনের, মানে দুটি
হেক্সাহাইড্রিক বলতে এখানে হাইড্রোক্সিল মূলকটা 6টা আছে এখানে, এই জন্য হেক্সাহাইড্রিক অ্যালকোহলের মিশ্রণ এপিমার মিশ্রণ উৎপন্ন হয়। উৎপন্ন হেক্সাহাইড্রিক অ্যালকোহলকে এবার আমরা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করব। নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করব, একটু আগে বিজারিত করছি মানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখন আমরা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করব, দুইটাকেই করব। এটাকে যদি নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করি তাহলে তার মানে বুঝতে পারলাম এখানে আমাদের অক্সিজেন এসে যুক্ত হবে, জারণ করা মানে অক্সিজেন এসে যুক্ত হওয়া। তো এখানে নাইট্রিক অ্যাসিড দ্বারা দুইটা হেক্সাহাইড্রিক অ্যালকোহলকে আমরা জারিত করব। জারিত করলে আমাদের এখানে যে CH2OH ছিল এই অংশটা, শুধু এই অংশটা চেঞ্জ হয়ে এখানে COOH যুক্ত হবে, বাকিটা হুবহু সেম থাকবে। তাহলে আগের মতো এখানেও 6টা কার্বন হবে। তো এখানে নিচের দিকে কোনো কিছুই চেঞ্জ হবে না। জাস্ট এখানে CH2OH এর জায়গায় CH2OH এর জায়গায় COOH যুক্ত হয়েছে। এটার মধ্যেও সেম একই রকম, জাস্ট ওয়েজটা এবার এই পাশে হবে আর এইচটা এই পাশে হবে। তাহলে এই যে অ্যাসিড তৈরি হয়ে গেল, এখানে অ্যাসিড তৈরি হয়ে যাওয়ার কারণে এটার নাম হয়ে যাবে, যখন ওয়েস্টটা এই পাশে থাকবে তখন এই অ্যাসিডটার নাম হবে ডি গ্লুকোনিক অ্যাসিড, আর এটার নাম হবে হচ্ছে গিয়ে ডি, ম্যানিটল থেকে পাইছি যেহেতু, ম্যানোনিক অ্যাসিড। ম্যানোনিক অ্যাসিড। তো একবার আমরা বিজারণ ঘটেছিলাম বা বিজারিত করছিলাম, তার মানে হাইড্রোজেন যুক্ত হয়েছিল। এরপর আমরা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করছি, তার মানে অক্সিজেন যুক্ত হয়েছে। অক্সিজেন যুক্ত হয়ে দুইটা অ্যাসিড তৈরি করছে, অ্যাসিডের মিশ্রণ তৈরি হয়েছে, একটা হচ্ছে ডি গ্লুকোনিক অ্যাসিড আর একটা হচ্ছে ডি ম্যানোনিক অ্যাসিড। তাহলে উৎপন্ন হেক্সাহাইড্রিক অ্যালকোহলকে নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করলে এক প্রান্তের গ্রুপ, এই এক প্রান্তের গ্রুপটা COOH গ্রুপে পরিণত হয়। এভাবে প্রাপ্ত পেন্টাহাইড্রক্সি, এখানে 5টা হাইড্রক্সি, আগে ছিল হেক্সাহাইড্রক্সি গ্রুপ, এবার হচ্ছে 5টা পেন্টাহাইড্রক্সি অ্যাসিডকে পৃথক করে, এবার এই দুটাকে পৃথক করব, এগুলো কিন্তু মিশ্রণের মধ্যে আছে, দুইটা একসাথে। বুঝি নাই? এই যে এখন ক্লিয়ার বোঝা যায় না, স্কিন কাপা কাপা হয়, কথাও কাপা কাপা আসে, কেন এরকম হয়? নেটওয়ার্কের প্রবলেম হয়তো। লাস্ট ক্লাসটা ওইরকমই হয়েছে, রেকর্ড ক্লাস করছি যে ওরকম লাগছে। রেকর্ড ক্লাসে কি ঠিক ছিল? না ঠিক ছিল না, কাপা কাপা ছিল কথাগুলো। আমার এখানে তো ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, ক্লিয়ার শোনা যেতেছে। ক্লিয়ার শোনা গেলে আচ্ছা দেখি আমি কন্টিনিউ করি, আমার তো নেটওয়ার্ক ঠিক আছে। আমারও তো ঠিক আছে, আমি তো ওয়াইফাই দিয়ে করতেছি। আচ্ছা আমি মনে হয় দ্রুত বলতেছি এই জন্য হয়তো, আচ্ছা আস্তে করে বলি দেখি কি হয়। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে এই দুইটা কিন্তু মিশ্রণের মধ্যে আছে, একসাথে আছে দুইটা, এই দুইটাকে মানে আমরা যে পাত্রের মধ্যে ঘটাইছিলাম বিক্রিয়াটা, ওই বিক্রিয়াটা ওইখানে একসাথে আছে, এই দুইটাকে আলাদা পৃথক করব। পৃথক করে এই দুইটাকে আমরা পৃথক করে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে এক অণু পানি অপসারিত হয়ে যাবে, এক অণু পানি অপসারিত হয়ে গামা ল্যাকটন উৎপন্ন করবে। তাহলে এখান থেকে আমরা এই দুইটাকে পৃথক করে উত্তপ্ত করব। তো দুইটা কাজ হবে এখানে, একটা কাজ হচ্ছে গিয়ে পৃথকীকরণ হবে, এক নম্বরে এটাকে আমি পৃথক করব, তার মানে এখানে আমি পৃথকীকরণ। 2 নম্বর কাজ হচ্ছে পৃথক করে তাকে আমি তাপ দিব, তাহলে এখান থেকে আমাদের গামা ল্যাকটন উৎপন্ন হবে। গামা ল্যাকটনটা হচ্ছে গিয়ে দেখতে এরকম, প্রথমত 6টা কার্বন থাকবে আগের মতো, ছয়টা কার্বন। এর পরবর্তীতে এইখানে যে ওএইচ ছিল, ওএইচ না লিখে শুধু অক্সিজেনটা লিখলাম, আর OH এখানে CO, তার মানে এখানে যে COOH ছিল, এই COOH এর OH মানে হাইড্রোক্সিল মূলকটা বের হয়ে গেছে, আর এখানকার হাইড্রোজেনটা বের হয়ে গেছে, তার মানে পানি বের হয়ে গেছে। উত্তপ্ত করলে এখান পৃথকীকরণ করে উত্তপ্ত করলে পানি বের হয়ে যায়, এইখানকার হাইড্রোজেন আর এখানকার OH বের হয়ে গিয়ে পানি উৎপন্ন করবে, আর এখানে CO থাকবে আর এখানে অক্সিজেন থাকবে, এদের মধ্যে একটা বন্ধন ক্রিয়েট হবে।
তার মানে আমার এখান দিয়ে একটা বন্ধন ক্রিয়েট হবে। তো এই যৌগটার নাম হবে গামা ল্যাকটন। এটা যেহেতু গ্লুকোনিক অ্যাসিড থেকে পেয়েছি, তাই এটার নাম আমরা বলতে পারি ডি গ্লুকোনো গামা ল্যাকটন। একই রকম ভাবে আমরা ম্যানোনিক অ্যাসিড থেকেও পাবো। হাইড্রোজেনকে আমরা এইখান থেকে নিতে পারবো নাকি অন্য ওই যে আরো বাম পাশে যেটা আছে সেই পাশ থেকেও নিতে পারবো? বাম পাশে কোনটা, এটা? উপরের থেকে, ওয়েস্ট থেকে? না, উপর থেকে কেন? উপর থেকে গেলে তো এখানে খালি হয়ে যেত না, এখানে তো আছে। মানে নির্দিষ্ট এখান থেকে নিতে হবে? এখান থেকেই তো বুঝাই তো যাচ্ছে, এখানে আগে হাইড্রোজেন ছিল এখন নাই, বাকিগুলো তো আগে যেভাবে ছিল ওভাবেই তো আছে। এই জায়গায় এই নাম্বার কার্বন থেকে, মানে এই কার্বনটা থেকেই যায় সাধারণত, অন্যগুলো থেকে যায় না, এটা থেকেই যায়। তো এটাতেও সেম ঘটনা, পৃথকীকরণ ঘটবে আর হচ্ছে কি তাপ দিলে এখান থেকেও পানি বের হয়ে যাবে। বের হয়ে গেলে সেম এখানেও যৌগটা উৎপন্ন হবে, জাস্ট এখানে ওএইচ এই পাশে ছিল আর হাইড্রোজেনের পাশে, এখানে জাস্ট এই কার্বনটাতে উল্টে যাবে ব্যাপারটা, ওএইচ এর পাশে হবে হাইড্রোজেনের পাশে, বাকিটা আগের মতো। তো এটার নাম হবে, যেহেতু ম্যানোনিক অ্যাসিড থেকে পাইছি, ডি ম্যানোনো গামা ল্যাকটন। তো এই দুইটা যৌগ পাই গেলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি তৈরি করা, যে কিটোহেক্সোস থেকে অ্যালডোহেক্সোস তৈরি করা। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি যে কিভাবে আমরা কিটোহেক্সোসে পরিণত হব, কিটোহেক্সোস থেকে অ্যালডোহেক্সোসে পরিণত হবে। অ্যালডোহেক্সোসের কথা হচ্ছে কি এই পাশে সিএইচও থাকতে হবে, মানে গ্লুকোজের মতো আর কি। গ্লুকোজ হইতে হলে এই পাশে কি আসতে হবে, সিএইচও, আর নিচে হচ্ছে CH2OH, আর এগুলা আগের মতো ওয়েজ থাকতে হবে। তো এইটাকে, এই যে গামা ল্যাকটনটা পাইলাম, গামা ল্যাকটনটাকে কি করতে হবে, পরিশেষে গামা ল্যাকটনকে মৃদু অ্যাসিড দ্রবণে সোডিয়াম অ্যামালগাম দ্বারা বিজারিত করতে হবে। এখানে আবার এইচ আনতে হবে, হাইড্রোজেন আনতে হবে, সেজন্য বিজারণ করতে হবে। তো কিসের উপস্থিতিতে, সোডিয়াম অ্যামালগাম দ্বারা, সোডিয়াম অ্যামালগাম দিয়ে বিজারণ ঘটাবো। বিজারণ ঘটাইলে মানে এখানে হাইড্রোজেন আসবে, জার্মান হাইড্রোজেন বলি যেটাকে, সেই হাইড্রোজেনটা এসে যুক্ত হবে এখানে। তো সোডিয়াম অ্যামালগাম দ্বারা বিজারণ ঘটাইলে এটা আমাদের কাঙ্ক্ষিত যে অ্যালডোহেক্সোসটা দরকার, সেই অ্যালডোহেক্সোসে পরিণত হবে। এই পাশ দিয়ে এটার জন্য তৈরি হবে হচ্ছে গিয়ে CHO। অ্যালডোহেক্সোসে তো জানি অ্যালডিহাইড, অ্যালডোহেক্সোস নামের মধ্যে আছে, অ্যালডোজ মানে অ্যালডিহাইড গ্রুপ। তো এখানে COটা এখন হয়ে যাবে CHO, আর বাকিটা হুবহু যেভাবে আছে ওভাবে হয়ে যাবে, এখানে H যুক্ত হয়ে যাবে, এই বন্ধনটা আর থাকবে না, তখন যৌগটা দেখতে এরকম হবে। মোট কথা গ্লুকোজের সংকেতটা লিখে দিব। তো এটা হচ্ছে আমাদের ডি গ্লুকোজ পরিণত হলো। আর ওই পাশ দিয়ে এটাকে যদি আমি সেমভাবে বিক্রিয়াটা ঘটাই, সোডিয়াম অ্যামালগামের উপস্থিতিতে যদি বিজারণ ঘটাই, তাহলে এইখানেও একই রকমভাবে এই যৌগটা তৈরি হবে। তবে ওই যৌগটার মধ্যে এই ওয়েস্টটা থাকবে এই পাশে আর হাইড্রোজেনটা থাকবে এই পাশে, তখন ওই যৌগটার নাম হয়ে যাবে ডি ম্যানোজ। তো ওইটা দেখতে কিরকম হবে, আমি ওইখান দিয়ে জায়গা নেই যেহেতু এখানে দেখাচ্ছি CHO, এখানে জাস্ট ওয়েস্টটা এই পাশে হবে আর হাইড্রোজেনটা এই পাশে, বাকিটা হুবহু আগের মতোই। তো এটার নাম হবে ডি ম্যানোজ। তো এটাই ছিল অ্যালডোহেক্সোসে পরিণতকরণ। ডি ফ্রুক্টোজ থেকে কিভাবে আমরা ডি ম্যানোজ উৎপন্ন করতে পারি বা ডি গ্লুকোজ উৎপন্ন করতে পারি। এই যে ডি গ্লুকোজ উৎপন্ন করতে পারি, পাশাপাশি ডি ম্যানোজ উৎপন্ন হয় আর কি। মেইন কথা ছিল ডি গ্লুকোজ কীভাবে উৎপন্ন করতে পারি ওইটা। অথবা প্রশ্নটা হতে পারে যে কিভাবে কিটোহেক্সোস থেকে আমরা অ্যালডোহেক্সোস তৈরি করতে পারি, পারস্পরিক রূপান্তরটা, মানে অ্যালডোহেক্সোস থেকে একবার কিটোহেক্সোসে যাব, আবার কিটোহেক্সোস থেকে অ্যালডোহেক্সোসে কীভাবে আসা যায়, এই প্রশ্নটাই হচ্ছিল সেটা। যার মধ্যে অ্যালডোহেক্সোস থেকে কিটোহেক্সোসটা আমরা 3 নম্বর প্রশ্নে আলোচনা করে ফেলছিলাম, সেজন্য সেটা আলোচনা করিনি, এখন এইটা দেখাই দিলাম। তো এই প্রশ্নটা শেষ হলো। তো এইখানে আমি যেটা বলছি সেইটা এখানে লেখা আছে, এই ব্যাপারটা যেটা বলছি আমি সেটা এখানে লেখা আছে, আর বিক্রিয়াটা এই পাশে আছে বইয়ের মধ্যে 57 নম্বর পৃষ্ঠায় বিক্রিয়াটা নিয়ে আলোচনা করলাম। এরপর হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট রসায়নে আলফা এবং বিটা লিঙ্কেজ বলতে কি বোঝায়, অথবা কার্বোহাইড্রেট রসায়নে আলফা এবং বিটা সংযোগ কি, এই প্রশ্নটার উত্তর এখন আমরা দেখব।
তো আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে আলফা এবং বিটা দুই ধরনের লিঙ্কেজ মানে দুই ধরনের বন্ধন গঠিত হইতে পারে, আলফা গ্লাইকোসাইডিক বন্ধন এবং হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। একটা হতে পারে আলফা লিঙ্কেজ বা আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, আর একটা হতে পারে হচ্ছে আমাদের বিটা লিঙ্কেজ অথবা বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। তো দুইটা বন্ধন কিভাবে হয় সেটাই আমরা দেখব। প্রথমত আলফাটা হবে নিশ্চয়ই আলফাগুলোর সাথে, মানে আলফা ডি গ্লুকোজ দিয়ে হবে। আলফা ডি গ্লুকোজ যদি আমরা দেখছিলাম চাকরিক গঠনটা গ্লুকোজের, চাকরিক গঠনটা যদি আবার আঁকি, চাকরিক গঠনটা দেখতে হচ্ছে এরকম। চাকরির গঠন কিভাবে হয়েছে সেটা আমরা আগে আলোচনা করছিলাম, তো আগের ক্লাসগুলো থেকে আশা করি বুঝতে পারবো যে এখানে কিভাবে এগুলো বসতেছে উপরে নিচে। এখানে ওয়েজ গ্রুপ যদি নিচে থাকে, প্রথম কার্বনের ওয়েজ গ্রুপ যদি নিচে থাকে এটাকে বলে আলফা ডি গ্লুকোজ। একই রকমভাবে আমরা আলফা গ্লাইকোসাইডিক বন্ধনের জন্য আরও একটা আলফা ডি গ্লুকোজ নিব, যেহেতু এখানে দুইটা আলফা ডি গ্লুকোজের মধ্যে বন্ধনটাকেই বলা হয় আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। তো সেই ক্ষেত্রে এখানে আমরা আরেকটা আলফা ডি গ্লুকোজ নিব। এটারও ওয়েজটা নিচে থাকবে যেহেতু আলফা ডি গ্লুকোজ। তো এই দুইজনের মধ্যে যদি আমি সংযোগ ঘটাই, বিক্রিয়া ঘটে, তাহলে এটাকে আমরা যদি নাম্বারিং করি, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 6টা কার্বন। সেমভাবে এখানেও যদি নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6 নাম্বার কার্বন। এইখানকার 1 নাম্বার প্রথম আলফা ডি গ্লুকোজের 1 নাম্বারটা এবং দ্বিতীয় আলফা ডি গ্লুকোজের এখানে আমাদের 4 নাম্বারটা 1 আর 4 নাম্বার কার্বনের মধ্যে বন্ধন ঘটবে। তাহলে বন্ধন ঘটলে 1 অণু পানি অপসারিত হয়ে যাবে। বন্ধনটা কীরকম হবে, এখানকার যে কোনো একটার, ধরলাম এটার হাইড্রোজেনটার সাথে এটার ওএইচের বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটলে এখান থেকে পানি অপসারিত হবে, পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে গেলে এখানকার অক্সিজেনের সাথে এখানকার আমাদের যে বন্ধনটা আছে এই বন্ধনটা একসাথে হয়ে যাবে। কীভাবে হবে সেটাই দেখাচ্ছি। যে প্রথমত আগের মতো থাকবে, এখান দিয়েও আগের মতোই হবে, জাস্ট এইখানে আমাদের যে বন্ধনটা ছিল 1 নাম্বার আর 4 নাম্বারের মধ্যে, এখানে এই অক্সিজেনটা এভাবে যুক্ত হয়ে যাবে আর বাকিটা আগের মতো হবে। তো আমি আর এইখানে কি আগের মতো লেখাগুলো হবে আর কি, জাস্ট এটার মধ্যে হাইড্রোজেন থাকবে, এটার মধ্যে হাইড্রোজেন থাকবে, আর এইখানে আগে যা ছিল সব একই রকম হবে। তো এগুলো দেখাচ্ছি না। তো এই বন্ধনটাকেই বলা হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন বা আলফা লিঙ্কেজ। আশা করি বুঝতে পারছি আলফা গ্লাইকোসাইডিক বন্ধন কি। তাহলে সেটা যদি দেখাই, এখানে লেখা আছে যে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলে আর কি। একটি আলফা ডি গ্লুকোজ অণুর 1 নাম্বার কার্বনের ওয়েজ গ্রুপের সাথে অপর একটি গ্লুকোজ অণুর C4 মানে 4 নাম্বার কার্বনের ওয়েজ গ্রুপের বিক্রিয়ায় পানি অপসারণের মাধ্যমে ঘনীভবন বিক্রিয়ায় যে কার্বন অক্সিজেন কার্বন যে বন্ধনটা গঠিত হয় তাকে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন বলে। এই বন্ধনকে সংক্ষেপে আলফা থেকে 1 থেকে 4 বন্ধনও বলে, যেমন হিসেবে এই এক্সাম্পলটা দেখানো হলো। সেমভাবে হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ধনটা, যেখানে হচ্ছে একটি বিটা ডি গ্লুকোজ অণুর 1 নাম্বার কার্বন এর ওয়েজ গ্রুপের সাথে অপর একটি গ্লুকোজ অণুর 4 নাম্বার কার্বনের ওয়েজ গ্রুপের বিক্রিয়ায় পানি অপসারণের মাধ্যমে ঘনীভবন বিক্রিয়ায় যে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন গঠিত হয় তাকে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন বলে। এই বন্ধনকেও সংক্ষেপে বিটা 1 থেকে 4 বন্ধন বলা হয়। এটা দেখতে হচ্ছে এরকম যে এখানে বিটা ডি গ্লুকোজও সেম দুইটা নিব। বিটা ডি গ্লুকোজের মধ্যে পার্থক্য হচ্ছে ওয়েজটা উপরে থাকবে আর হাইড্রোজেনটা নিচে থাকবে।
তো এইখানে আমাদের এই 1 নম্বরের সাথে এই 4 নম্বরের বন্ধন হবে। এখানে আমাদের দেখব যে পানি অপসারিত হতে হলে কোনাকুনি যাবে। এখানকার ওয়েজের মধ্য থেকে ধরলাম যে এইচ যাবে আর এখানকার ওয়েজ যাবে, তাহলে এইখানে বন্ধনটা হবে কোনাকুনি। তাহলে বন্ধনটা হুবহু আগের মতো যা আছে এই পাশে সব বসবে, জাস্ট এই জায়গার মধ্যে এইভাবে করে বন্ধনটা যুক্ত হবে, তখন এটাকে বলবো বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। তো আশা করি এটা আমি আর আঁকতেছি না, বুঝতে পারছি যে কীভাবে বিটা গ্লাইকোসাইডিক বন্ধনটা আঁকতে হবে। আর শুরুতে এখানে কি বলছে যে মনোস্যাকারাইড সমূহ অ্যালকোহলীয় হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট হয়, এই কারণে দুটি একই বা ভিন্ন মনোস্যাকারাইডের অণুর ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন সৃষ্টি হয় এবং এক অণু পানি অপসারণ করে ডাইস্যাকারাইড গঠন করে। সৃষ্ট কার্বন অক্সিজেন কার্বন বন্ধনকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে। গ্লাইকোসাইডিক বন্ধনকে নিম্নরূপে দুটি শ্রেণীতে, এটা তো জাস্ট বর্ণনাটা বলছে। তো এটাকেই বলা হয় লিঙ্কেজটা আর কি। লিঙ্কেজ মানে এই যে যুক্ত হওয়াটাকে। তাহলে কার্বোহাইড্রেট রসায়নে আলফা এবং বিটা লিঙ্কেজ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা যদি আসে আমরা এই দুইটা চিত্র আঁকবো আর এই কাকে বলে এই যে ব্যাপারটা বুঝাই বলতে পারলেই হলো। এরপরের প্রশ্নটা হচ্ছে ডি গ্লুকোজ এবং ডি ফ্রুক্টোজকে কিভাবে পার্থক্য করবে। তাহলে ডি গ্লুকোজ আর ডি ফ্রুক্টোজ যদি মিশ্রিত অবস্থায় থাকে তাহলে তাদেরকে আমরা কিভাবে পার্থক্য করব, যে কোনটা ডি গ্লুকোজ আর কোনটা ডি ফ্রুক্টোজ। তাহলে দুটি পদ্ধতির মাধ্যমে এটাকে করা যায়। একটা হচ্ছে পোলারিমেট্রিক মেজারমেন্টের মাধ্যমে আমরা চেক করতে পারবো যে কে গ্লুকোজ আর কে ফ্রুক্টোজ। প্রথমত গ্লুকোজ হচ্ছে এক বর্ণীয় আলোর তলকে ডানে ঘুরায়, কিন্তু ফ্রুক্টোজটা এক বর্ণীয় আলোর তলকে বামে ঘুরাবে। তাহলে যে যৌগটার মধ্যে আমরা এক বর্ণীয় আলোটা ফেলবো সেটা যদি ডানে ঘুরায় তাহলে বুঝে যাবো যে সেটা হচ্ছে গ্লুকোজ, আর যদি বামে ঘুরে তাহলে বুঝে যাবো সেটা হচ্ছে আমাদের ডি ফ্রুক্টোজ। আরেকটা পদ্ধতি হচ্ছে কি ব্রোমিন পানির পরীক্ষা, যেটা হচ্ছে গ্লুকোজ ব্রোমিন পানির সাথে ব্রোমিনের কালারটা হচ্ছে, ব্রোমিন পানির কালারটা হচ্ছে মূলত লাল লাল কালারের। তো সেই ক্ষেত্রে গ্লুকোজের মধ্যে যদি আমি ব্রোমিন পানিটা দিই লাল বর্ণটা বিনষ্ট হবে, মানে বিবর্ণ হয়ে যাবে তাহলে, এবং এটি জারিত হবে, জারিত হয়ে গ্লুকোনিক অ্যাসিড তৈরি করবে যেটা হচ্ছে বর্ণহীন আর কি। তো গ্লুকোজকে যদি আমি ব্রোমিন পানি দিই তাহলে এখানে সিএইচওটা চেঞ্জ হয়ে COOH হয়ে যাবে, আর বাকিটা সব আগের মতো সেম থাকবে এবং 2 হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হবে। তো গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হলো যেটা হচ্ছে বর্ণহীন। এই থেকে বুঝে যাব যে লাল কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে যাব এটা মূলত হচ্ছে আমাদের গ্লুকোজ। আর যখন দেখবো যে লাল কালারটা আর যায় নাই, বিবর্ণ হয় নাই, কিন্তু ফ্রুক্টোজ ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে না মানে এখানে লাল কালারটা থেকে যাবে, থেকে গেলে বুঝে যাব যে এটা আমাদের গ্লুকোজ নয়, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে ফ্রুক্টোজ। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ শিফাত, হ্যাঁ বলতাছিলাম এই প্রশ্নটা কোনো বোর্ডে আসছিল নাকি গ্লুকোজ ফ্রুক্টোজের, মানে দেখিনি তো সাজেশনে, এটা কি কোনো আমি বোর্ডে আসছিল? রেনেসার মধ্যে দেখলাম যে এটা, আমি শিওর না, আমার পুরান বই তো, রেনেসার মধ্যে দেখলাম যে এটা আসছে। এখন ভালো করে দেখা হয় নাকি, তারপরে সহজ আছে যেহেতু এই জন্য আলোচনা করে দিলাম। অনেক সময় তো নতুন প্রশ্ন চলে আসতে পারে, তবে কম গুরুত্ব দিয়ে পড়বো আর কি। গ্লুকোজ, হ্যাঁ বুঝছি। এটা তুমি ওই পিক তুলে দিও এর মধ্যে, গ্রুপের মধ্যে, ওইটা আমার কাছে নাই প্রশ্নটা, আচ্ছা আমি উত্তরটাও নাই। ছবি পাঠিয়ে দিব। জাস্ট এই যে এখন যেগুলো আলোচনা করতেছি এগুলো হচ্ছে গিয়ে কম গুরুত্বপূর্ণ, তবে জাস্ট জেনে রাখলাম আর কি। আমরা যে সাজেশন ফলো করবো, সাজেশনে যেগুলো 99% আছে ওগুলোই পড়ে যাবো আর কি বেশি গুরুত্ব দিয়ে। ওগুলো মোটামুটি আলোচনা শেষ। আজকে এই চ্যাপ্টারটা শেষ করে আমরা অজৈব রসায়নে চলে যাব, এই চ্যাপ্টারটা শেষ করে। তো ডি গ্লুকোজ আমরা লাস্টের দিকে চলে আসছি আর অল্প একটু। ডি গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ এবং ডি ম্যানোজের, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, এই এখন যেটা পড়বো যে ডি গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ এবং ডি ম্যানোজের কনফিগারেশনে 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন এবং 5 নাম্বার কার্বন একই রকম থাকে কেন। মানে এই তিনটা যোগের মধ্যেই এই আমাদের এখানে 1 2 3 এই যে 3 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার কার্বনের সব কিছু সেম থাকে কেন, এই জিনিসটা জিজ্ঞেস করছে। এটা আবার কিভাবে প্রমাণ করে দেখাবো যে এটা সেম থাকে। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ডি প্লাস গ্লুকোজের 3 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বন পরমাণুদ্বয়ের কনফিগারেশন কীভাবে নির্ণয় হয়েছে, মানে এটা কীভাবে নির্ণয় হয়েছে। তো একই প্রশ্ন, একই রকম উত্তর করলে হবে। তো এটার উত্তরটা হচ্ছে তো প্রথমত আমরা 3টা যৌগের নাম বলছি। একটা হচ্ছে ডি গ্লুকোজ, এরপর হচ্ছে ডি ফ্রুক্টোজ এবং আরেকটা হচ্ছে ডি ম্যানোজ। এই তিনটা যৌগই ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাবো। ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া যদি ঘটাই, ফিনাইল হাইড্রোজেনকে আমরা দুইভাবে দেখাতে পারি। ফিনাইল হাইড্রোজেনটা দেখতে হচ্ছে এরকম, যদি গাঠনিক সংকেত সহকারে লিখি, ফিনাইল মানে হচ্ছে আমাদের বেনজিন গ্রুপটা
কারণ বেনজিনের সাথে যখন অন্য আরেকটা প্রতিস্থাপক যুক্ত হয়ে যায় সেটাকে আমরা ফিনাইলমূলক বলে থাকি। এই ফিনাইলের সাথে আমরা হাইড্রোজেন বলছিলাম যে NH আর NH2 যদি হয় তাকে আমরা হাইড্রোজেন বলে থাকি। তো ফিনাইল হাইড্রোজেন, অথবা এটাকে এইভাবে লেখা যায় যে আমাদের NH2 সাথে NH, তার সাথে হচ্ছে C6H5, এভাবে লিখলেও এটা ফিনাইল হাইড্রোজেন, এভাবে লিখলেও এটা ফিনাইল হাইড্রোজেন। তো মূলত এই তিনটা যৌগকে আমরা যদি ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাই, বিক্রিয়া দিলে তারা হচ্ছে কি একই রকমের ওসাজন উৎপন্ন করবে। ওসাজন, যেটার নাম হচ্ছে ডি গ্লুকোসাজন গঠন করে। গ্লুকোসাজন গঠন করে। এই তিনটা যৌগই একটা একই রকম যৌগ একটা তৈরি করে, যে যৌগটার নাম হচ্ছে ডি গ্লুকোসাজন গঠন করে। নিম্নোক্ত বিক্রিয়া থেকে দেখা যায় যে আমরা এই যে এই কনফিগারেশনটা একই, 3 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বার কার্বনের কনফিগারেশনটা একই হয়ে থাকে। তো আমরা বিক্রিয়াটা দেখি, বিক্রিয়াটা দেখলে বুঝতে পারবো তিনটা যৌগ আমরা আশা করি জানি, এতদিন পড়ার পরে বুঝতে পারছি যে কীভাবে গ্লুকোজটা দেখতে আর কীরকম হয় ফ্রুক্টোজটা দেখতে। তাহলে হচ্ছে সবগুলো কার্বন CH2OH, গ্লুকোজের ওএইচটাই পাশে হয় আর হাইড্রোজেনটাই পাশে, তখন এটার নাম হয়ে যায় গ্লুকোজ, মানে এটা হচ্ছে ডি গ্লুকোজ। আর ফ্রুক্টোজের হচ্ছে গিয়ে জাস্ট হাইড্রোজেনের ওএইচের অবস্থানটা, 2 নম্বর কার্বনের ওএইচের অবস্থানটা চেঞ্জ হয়, ওএইচটা এই পাশে হয় আর হাইড্রোজেনটা এই পাশে হয়, তখন এটা আর গ্লুকোজ না হয়ে এটা নাম চেঞ্জ হয়ে ফ্রুক্টোজ হয়ে যায়। ফ্রুক্টোজ না, ম্যানোজ হয়ে যায়। ফ্রুক্টোজটা হচ্ছে কিটো হেক্সোস, এটা তো আর কিটো হেক্সোস না, এটা অ্যালডো হেক্সোস, তো এটা হয়ে যাবে ম্যানোজ। তো ও হাইড্রোক্সিল মূলকটা যদি এই পাশে থাকে তাহলে সেটা হচ্ছে গ্লুকোজ, আর যদি এই পাশে থাকে তখন একই রকম সংখ্যা বিশিষ্ট এটাকে আমরা বলবো ম্যানোজ, ডি ম্যানোজ, যেহেতু এটা একটা অ্যালডো হেক্সোস। কিন্তু কিটো হেক্সোসে যখন রূপান্তরিত হয় তখন এইখানে আর অ্যালডিহাইড গ্রুপ না থেকে কিটো গ্রুপ চলে আসে 2 নম্বর কার্বনে। সেটা হচ্ছে এরকম যে কিটো হেক্সোসের দুই পাশেই CH2OH থাকে, নিচেও CH2OH উপরেও CH2OH থাকে, আর 2 নম্বর কার্বনে একটা কিটো গ্রুপ থাকে, আর বাকিটা একই রকম। তো এটা হচ্ছে আমাদের ডি ফ্রুক্টোজ। তো এই তিনটা যৌগ সম্পর্কে আমরা আশা করি পরিচিত আছি। তো এই তিনটা যৌগকেই আমরা যখন এই যে ফিনাইল হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া ঘটাবো তিনটা যৌগকেই, তখন এখান থেকে একটাই যৌগ উৎপন্ন হবে। তিনটাকেই যদি আমি ফিনাইল হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া ঘটাই সেটা হয়ে যাবে গ্লুকা, ওই যে ওসাজন তৈরি হবে, যে ওসাজনটার নাম হচ্ছে ডি গ্লুকোসাজন বা ডি গ্লুকোসাজন। তো এইখানে আমাদের যৌগটা দেখতে কীরকম হবে, এই যৌগটা কিন্তু আমরা আগেও লিখছিলাম একবার, এখানে আটবে কিনা, 6টা CH2OH, এইখানে আমাদের এই যে NH2 যে অংশটা আছে, মানে এই পুরো অংশটা এসে এইখানে যুক্ত হবে। হাইড্রোজেন। তো এখানকার আমাদের যে H2 অংশটা ছিল এই H2 অংশটা বের হয়ে যায়, মূলত H2 অংশটা বের হয়ে এখানকার আমাদের অক্সিজেনের সাথে বের হয়ে যায়, বের হয়ে পানি উৎপন্ন করে। তো মোট কথা হচ্ছে এখানে আমাদের এই উপরের দুইটা কার্বনের মধ্যেই এই অংশটা, এই N থেকে শুরু করে এই অংশটা এসে এখানে যায় যুক্ত হয় দুই জায়গাতেই। তো এটার নাম হয়ে যায় আমাদের ওসাজন, যে ওসাজনটার নাম হচ্ছে ডি গ্লুকোসাজন, এই যৌগটা তৈরি হয়। এখান থেকে আমরা স্পষ্ট এই বিক্রিয়াটা তিনোটাই দেয়, তিনোটা থেকে দেখা যাচ্ছে যে আমরা 3 নাম্বার কার্বন, এই যে 3 নাম্বার 4 নাম্বার আর 5 নাম্বার কার্বন তিনোটার জন্যই যে সব কিছু কী হয় আমাদের সেম হয়, মানে এইখানে OH, এখানেও OH, সব জায়গায় একই পাশে আছে। তো এখান থেকে স্পষ্ট যে কনফিগারেশনটা কি একই, কোন কার্বনের জন্য শুধু 3 নাম্বার 4 নাম্বার আর 5 নাম্বারের জন্য তিনোটা যৌগের ক্ষেত্রে এই অংশটা কি হয় একই রকম হয়।
যেটা এই বিক্রিয়া থেকেও আমরা দেখতে পেলাম যে এখানে কোনো চেঞ্জ হয় না, এখানে সবসময় একই রকমই থাকে। তো এইটাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর, যে যদি বলে যে ডি গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ এবং ডি ম্যানোজের কনফিগারেশনে এই কার্বনগুলো একই রকম কেন, এটা কিভাবে প্রমাণ করবে, সেটার জন্য আমরা এই বিক্রিয়াটা দিয়ে প্রমাণ করে দেখাবো যে এই বিক্রিয়াটা করার পরেও দেখলাম যে এদের এই অংশগুলো চেঞ্জ হয় না, এগুলো সবসময় একই রকমই থাকে, তার মানে এরা একই রকম এভাবেই থাকে। তো এই প্রশ্নটার উত্তর এইভাবে করব। এরপরের প্রশ্নটা হচ্ছে ফ্রুক্টোজ কিটোহেক্সোজ হওয়া সত্ত্বেও ফেলিং দ্রবণকে বিজারিত করে কেন। এই প্রশ্নটা, ফ্রুক্টোজটা একটা কিটোহেক্সোজ কিন্তু তারপরেও এটা আমাদের বিজারিত করে কেন, মানে একটা বিজারক চিনি হিসেবে কাজ করে আর কি। তো মনোস্যাকারাইড সমূহের মধ্যে অ্যালডোজ সুগারে মুক্ত অ্যালডিহাইড গ্রুপ থাকায় এরা বিজারণ ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ টরেন্ট বিকারক ফেলিং দ্রবণ বা ব্রোমিন পানিকে বিজারিত করে। ফ্রুক্টোজে কোনো মুক্ত অ্যালডিহাইড গ্রুপ নেই বলে এটি বিজারণ ধর্ম প্রদর্শন করার কথা নয়। মূলত আমরা বিজারক চিনির একদম শুরুতে সংজ্ঞাটা পড়ছিলাম যে যাদের মধ্যে কার্বোহাইড্রেটের জলীয় দ্রবণে মুক্ত অ্যালডিহাইড অথবা কিটো গ্রুপ থাকবে তারাই মূলত জারক পদার্থকে, এই জারক পদার্থগুলোকে বিজারিত করতে পারবে এবং নিজে জারিত হয়, এবং তাদেরকে আমরা বিজারক চিনি বলে থাকি। তো কিটোহেক্সোজটার মধ্যে আমরা দেখলাম যে এইটার মধ্যে মূলত ফ্রুক্টোজের মধ্যে কিটোহেক্সোজটা মুক্ত অবস্থায় নেই, তারপরেও এটা কেন, মানে তাহলে তো মুক্ত অবস্থায় না থাকার কারণে মানে এখানে প্রদর্শন করার কথা না, মানে বিজারক চিনি হিসেবে সে আদর্শ, মানে বিজারক চিনি হিসেবে এক্সাম্পল দেওয়ার কথা না, সে অবিজারক চিনি হওয়ার কথা, কিন্তু মূলত সে বিজারক চিনি। এটা কেন, কারণটা হচ্ছে গিয়ে তার ফ্রুক্টোজে কার্বনিল গ্রুপের যে কার্বনিক গ্রুপের সাপেক্ষে যে আলফা হাইড্রক্সি গ্রুপ রয়েছে, মানে আলফা হাইড্রক্সি যে গ্রুপটা রয়েছে সেটার কারণেই মূলত এইটা হচ্ছে বিজারক চিনি হিসেবে প্রদর্শন করে, মানে ধর্মটা প্রদর্শন করে। তাই টলেন বিকারক ফেলিং বা ব্রোমিন পানিকে পানির সাথে বিক্রিয়া করে এবং এদেরকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। মূলত কিটোহেক্সোজ থাকা হওয়া সত্ত্বেও ফ্রুক্টোজটা বিজারক চিনি হিসেবে কাজ করে, কারণ হচ্ছে এখানে আলফা হাইড্রক্সি গ্রুপ রয়েছে। আরও একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ফ্রুক্টোজে কিটো গ্রুপের সাথে যুক্ত 3 নং কার্বনের যে হাইড্রক্সিল যে গ্রুপটা আছে সেগুলো হচ্ছে সহসা জারিত হয়, মানে সাধারণত এগুলো এই যে 3 নম্বর কার্বনের সাথে যে ওয়েজ গ্রুপগুলো আছে এই ওয়েজ গ্রুপগুলো জারিত হয়ে অ্যালডিহাইড গ্রুপ তৈরি করে, মূলত এটাকে বলা হয় টটোমারিজম আর কি। এই অ্যালডিহাইড গ্রুপের উপস্থিতি ফ্রুক্টোজে টলেন বিকারক ও ফেলিং দ্রবণকে যে বিজারিত করে। আমরা জানি যে অ্যালডিহাইড গ্রুপগুলো সহজেই মুক্ত অবস্থায় থাকে, কারণ অ্যালডিহাইড গ্রুপগুলো প্রান্তে থাকে। আমরা গ্লুকোজেরটা দেখছি, গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপগুলো দেখছি, এগুলো সবসময় প্রান্তে থাকে, মানে মুক্ত অবস্থায় থাকে। তো যদি কিটোহেক্সোজটা কোনোভাবে জারিত হয়ে মানে আমাদের অ্যালডিহাইড গ্রুপে পরিণত হতে পারে, তাহলে অবশ্যই সে আমাদের বিজারক চিনি হিসেবে কাজ করবে। তো ফ্রুক্টোজের কিটো গ্রুপের সাথে যে 3 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপগুলো আছে সেগুলো হচ্ছে জারিত হয়ে অ্যালডিহাইড গ্রুপ তৈরি করতে পারে। এই অ্যালডিহাইড গ্রুপের উপস্থিতিতে ফ্রুক্টোজ টলেন বিকারক ও ফেলিন দ্রবণকে বিজারিত করে, অর্থাৎ ফ্রুক্টোজ টটোমারিজমের মাধ্যমে এই ব্যাপারগুলোকে অ্যালডিহাইড কিটোজ, মানে এক সময় ছিল সে কিটোন, হঠাৎ করে কিছুক্ষণ পরে সে অ্যালডিহাইড হয়ে যেতে পারতেছে। এই যে গতিশীল সাম্যাবস্থা, একটা কার্যকরী মূলকের সাথে আরেকটা কার্যকরী মূলকের গতিশীল সাম্যাবস্থাটাকেই টটোমারিজম বলে। তো এইটা টটোমারিজম, ফ্রুক্টোজটা টটোমারিজম প্রদর্শন করে। তো ফ্রুক্টোজের টটোমারিজমের মাধ্যমে একটি অ্যালডিহাইড গ্রুপ তৈরি করতে পারে বলে এটি একটি বিজারক চিনি। মূলত সে কিটোন গ্রুপে ছিল, হঠাৎ করে সে অ্যালডিহাইড গ্রুপে পরিণত হয়ে যায়, এরপর অ্যালডিহাইড গ্রুপ তো নর্মালি বিজারক চিনি হিসেবে কাজ করে, তখন সে আবার বিজারক চিনির যে ধর্মগুলো আছে সেগুলো দেখায়। যেমন ফেলিং দ্রবণ হচ্ছে গিয়ে কপার হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মিশ্রণ, এটাকে ফেলিং দ্রবণ বলে। আর টলেন বিকারক হচ্ছে কি সিলভারের যে এই যৌগটাকে বলা হয় টলেন বিকারক। এই দুইজনের সাথে এই কিটোনটা মূলত বিক্রিয়া দেয়, কিন্তু মুক্ত অবস্থায় না থাকা সত্ত্বেও। কেন দেয় সেটা বললাম। তো এইভাবে করে তারা একই রকম যৌগটা তৈরি করে, পাশাপাশি কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ তৈরি করে, আর এখানে সিলভারের দর্পণ তৈরি করে। এটাই হচ্ছে গিয়ে বিজারক চিনির বৈশিষ্ট্য আর কি, বিক্রিয়াটা দেয় আর কি। এই বিক্রিয়াটা দিলেই সে বিজারক চিনি হিসেবে গণ্য। তো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, যে ফ্রুক্টোজ কিটোহেক্সোজ হওয়া সত্ত্বেও ফেলিং দ্রবণকে বিজারিত করে কেন, সেটার ব্যাখ্যাটা হচ্ছে এটা। এরপরের প্রশ্নটা হচ্ছে ডি গ্লুকোজ এবং অ্যাল গ্লুকোজ নাইট্রিক অ্যাসিড জারণ দ্বারা একই স্যাকারিক অ্যাসিড উৎপন্ন করে কেন। এই প্রশ্নের উত্তর করব। তাহলে প্রশ্ন হচ্ছে ডি গ্লুকোজ এবং অ্যাল গ্লুকোজ নাইট্রিক অ্যাসিড জারণ দ্বারা, নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে যে জারিত করলে একই রকমের স্যাকারিক অ্যাসিড উৎপন্ন করে কেন। এটার ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে
অ্যাল গ্লুকোজ যদি আমরা সাধারণত এগুলো পরীক্ষালব্ধ ফলাফল যে একটাকে অ্যাল গ্লুকোজ বলবে আরেকটাকে ডি গ্লুকোজ বলবে আর কি। তো অ্যাল গ্লুকোজের যদি আমি চিত্রটা আঁকি, অ্যাল গ্লুকোজকে ধরে নিলাম এটা এরকম যে এই যৌগটাকে আমি ধরে নিলাম অ্যাল গ্লুকোজ। এর বিপরীত যেটা হবে সেটাই হবে হচ্ছে গিয়ে ডি গ্লুকোজ। এটাকে যদি আমি 180 ডিগ্রি ঘুরাই, তার মানে অ্যাল গ্লুকোজকে কাগজের সমতলে যদি 180 ডিগ্রি আবর্তন করা হয়, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আবর্তন করলে ডি গ্লুকোজের অনুরূপ একটা অপ্রতিসম কেন্দ্র বিশিষ্ট যৌগ উৎপন্ন হয়। মানে অপ্রতিসম কেন্দ্র মানে কি কাইরাল কার্বন বিশিষ্ট আর কি, এটার মধ্যে কিন্তু কাইরাল কার্বন আছে। তো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এটাকে ঘুরাই, এই অংশগুলো উল্টে যাবে, মানে CH2OH চলে যাবে উপরে, CHO চলে যাবে নিচে। তখন এই যৌগটা দেখতে হবে এরকম, CH2OH শুধু এই জায়গাটাই পরিবর্তন হয় আর বাকিগুলো সেম থাকে। আগে ছিল CHO উপরে, এখন CH2OH নিচে, এখন হয়ে গেছে CHO নিচে আর CH2OH উপরে, তখন এটার নাম হয়ে যাবে ডি গ্লুকোজ। ধরে নিলাম যে পরীক্ষালব্ধ ফলাফলে এটা পেলাম হচ্ছে আমাদের অ্যাল গ্লুকোজ। এখন অ্যাল গ্লুকোজকে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই তখন আমরা ডি গ্লুকোজটা পাবো। জাস্ট এই অবস্থানগুলো চেঞ্জ হয়েছে আর বাকি সব আগের মতো সেম থাকবে। তো অ্যাল গ্লুকোজকে কাগজের সমতলে 180 ডিগ্রি আবর্তন করলে ডি গ্লুকোজের অনুরূপ অপ্রতিসম কেন্দ্র বিশিষ্ট যৌগ উৎপন্ন হয়। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র CHO গ্রুপ আর আমাদের CH2OH গ্রুপ দ্বয় স্থান বিনিময় করে। এই কারণে গ্লুকোজের অন্যান্য কার্বনের যে কনফিগারেশনগুলো আছে, অন্যান্য কার্বন যেগুলো আছে এগুলোর কনফিগারেশনগুলো অভিন্ন থাকে, মানে এগুলো কোনো চেঞ্জ হয় না অন্যান্য কার্বনেরগুলো, শুধু এই প্রথমটা আর শেষেরটা চেঞ্জ হয়। তো এইখান থেকে আমি যদি জারণ এই যে অ্যাল গ্লুকোজকে যদি আমি নাইট্রিক অ্যাসিড দিয়ে জারিত করি, নাইট্রিক অ্যাসিড দিয়ে যদি জারিত করি, আমি আগেই বলছি জারিত করা মানে অক্সিজেন যুক্ত হয়। আবার ডি গ্লুকোজকেও যদি আমি নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে যদি জারিত করি, তার মানে এখানে অক্সিজেন যুক্ত হবে। তখন এইখানে আমাদের দুইটাই অক্সিজেন যুক্ত হওয়া মানে এখানে অ্যাসিড তৈরি হবে। তো এখানে এখানে আমাদের নাইট্রিক অ্যাসিড যেহেতু জারিত করতেছি, ইচ্ছা মতো অক্সিজেন আসতে পারবে। তখন আমাদের এই নিচের কার্বন এবং উপরের কার্বন দুই জায়গায় আমাদের অ্যাসিড যুক্ত হবে, অ্যাসিড গ্রুপটা যুক্ত হবে। তখন এই যৌগটা হবে এরকম, মানে দুইটার ক্ষেত্রে সেম যৌগ উৎপন্ন হবে, COOH COOH, বাকিটা সেম থাকবে। এভাবে করে। তো এইখানে আমরা এই যে এই দুইটা দুইটা যদি COOH চলে আসে, এটার নাম হচ্ছে গিয়ে স্যাকারিক অ্যাসিড। তো আমরা দুইটা ভিন্ন যৌগ মানে অ্যাল গ্লুকোজ আর ডি গ্লুকোজ দিয়েও একটাই যৌগ পাইছি, একই ধরনের যৌগ পাইছি। স্যাকারিক অ্যাসিড দুই ধরনের পাইনি, একটাই পাইছি স্যাকারিক অ্যাসিড। যেহেতু অ্যাল গ্লুকোজ ও ডি গ্লুকোজের CHO এবং CH2OH গ্রুপ দ্বয়ের স্থান বিনিময় ছাড়া অন্যান্য কার্বনের কোনো অন্যান্য সকল কার্বনের কনফিগারেশন অভিন্ন থাকায় এদের উভয়কে পৃথকভাবে যদি আমি নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করি, তাহলে CHO এবং CH2OH এর জায়গায় গ্রুপ জারিত হবে এবং জারিত হয়ে অনুরূপ ডাইকার্বক্সিলিক অ্যাসিড, দুইটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড যেমন স্যাকারিক অ্যাসিড উৎপন্ন হয়। মূলত এখানে অন্যান্য কার্বনের কনফিগারেশন চেঞ্জ না হওয়ার কারণে একই রকম যৌগ মানে ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে স্যাকারিক অ্যাসিডটা তৈরি হয়েছে। প্রশ্নটা ছিল ডি গ্লুকোজ এবং অ্যাল গ্লুকোজের নাইট্রিক অ্যাসিড জারণ দ্বারা একই স্যাকারিক অ্যাসিড উৎপন্ন হওয়া করে কেন? কারণটা হচ্ছে তাদের শুধু ডি গ্লুকোজ এবং অ্যাল গ্লুকোজের মধ্যে পার্থক্য হচ্ছে CHO এবং CH2OH এর অবস্থানের, আর বাকিটা অভিন্ন থাকে, যার কারণে এখানে একই রকমের স্যাকারিক অ্যাসিডটা আমরা পাই। এরপরে হচ্ছে গ্লুকোজ বিজারক চিনি কিন্তু মিথাইল গ্লুকোসাইড বিজারক চিনি নয়, ব্যাখ্যা করো। এরকম একটা আমরা প্রশ্ন পড়ছিলাম আগে, যেটা ছিল হচ্ছে এর সাথে সুক্রোজের সাথে। তো গ্লুকোজের তখন বর্ণনা করছিলাম গ্লুকোজ কেন বিজারক চিনি, কারণ হচ্ছে গ্লুকোজে মুক্ত অ্যালডিহাইড গ্রুপ অবস্থান করে, যার কারণে। এখন জাস্ট পার্থক্যটা হচ্ছে মিথাইল গ্লুকোসাইডের সাথে। তো মিথাইল গ্লুকোসাইডটা দেখতে কীরকম ওইটাই বলে দিচ্ছি যে মিথাইল গ্লুকোসাইডের প্রশ্নটা হচ্ছে এটা, মিথাইল গ্লুকোসাইড বিজারক চিনি নয় কেন? তো মিথাইল গ্লুকোসাইড দেখতে হচ্ছে এরকম, যে যার মধ্যে হচ্ছে আমাদের OCH2 মানে মিথাইল গ্লুকোসাইড বলে এই মিথাইল অংশটা যুক্ত থাকে প্রথম কার্বনে। 1 2 3 4 5 6 CH2OH, এখানে যে OH টা ছিল ওই OH এর Hটা বের হয়ে গেছে, বের হয়ে এখানে এটার সাথে প্রথম কার্বনের মধ্যে যুক্ত হয়ে এখানেও যে H ছিল মানে OH ছিল, ওই OH টা বের হয়ে
ওইটার সাথে এখানকার এই যে পানি তৈরি করে ফেলছে, আর এখানে ও সিএইচটি নতুন করে যুক্ত হয়েছে, আর এখান দিয়ে বন্ধনটা তৈরি হয়েছে। এই যৌগটার নাম হচ্ছে মিথাইল গ্লুকোসেট। এটার মধ্যে কোনো মুক্ত অ্যালডিহাইড এবং মুক্ত কিটোন গ্রুপ নেই, এতে কোনো মুক্ত কার্বনিল গ্রুপ নেই। কার্বনিল গ্রুপ মানে হচ্ছে সিএইচও অথবা সিও, এই দুইটাকে একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন আর কি। তো কোনোটাই এটার মধ্যে মানে মুক্ত অবস্থায় নেই, মুক্ত কার্বনিল গ্রুপ নেই, যার কারণে ফেলিং দ্রবণ, টলেন বিকারক এবং ব্রোমিন পানিকে ইত্যাদিকে বিজারিত করতে পারে না, ফলে মিথাইল গ্লুকোসাইড অবিজারক চিনি। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আর শুরুতে আমরা গ্লুকোজ কেন সেটা আগে একবার আলোচনা করছিলাম, ওইটার মতো করে লিখলে হবে। এরপরের প্রশ্নটা হচ্ছে আলফা ডি ফ্রুক্টোফিউরানোজ এবং বিটা ডি গ্লুকোফিউরানোজের গঠন লিখো। তাহলে ফ্রুক্টোফিউরানোজ হচ্ছে গিয়ে ফ্রুক্টোজ থেকে আসবে। তো আলফা ডি ফ্রুক্টোফিউরানোজ হচ্ছে গঠনটা দেখতে এরকম, এটা আমরা মনে রাখবো যে CH2OH আর CH2OH এই দুই পাশের CH2OH-গুলা উপরের দিকে থাকবে, তখন সেটাকে আমরা বলবো আমাদের বিটা ডি গ্লুকোপাইরানোজ। না, আমি এখানে উল্টা লিখে ফেলছি, এইটা হচ্ছে এইটারটা, এটা হচ্ছে এই চিত্রটা হচ্ছে এইটারটা। তাহলে আলফা ডি ফ্রুক্টোফিউরানোজের সংকেত হচ্ছে এটা। আলফা ডি যখন বলবো তখন CH2OH উপরের দিকে থাকবে, আর বাকিটা এরকম এইচ উপরের দিকে ওয়েচ নিচে, আবার ওয়েচ উপরের দিকে এইচ নিচে। আর এখানে কার্বন মানে চক্রটার মধ্যে হচ্ছে কি কার্বন থাকবে কয়টা, 1 2 3 4 4টা, আর এখানে অক্সিজেন থাকবে মানে 5টা কোনা, ঠিক আছে। আর এখানে CH2OH এভাবে করে মনে রাখতে হবে। আর বিটা ডি গ্লুকোপাইরানোজের গঠনটা হচ্ছে আমরা চেয়ার কনফরমেশন আগেও আঁকছিলাম, সেই চেয়ার কনফরমেশনটা যেখানে ওয়েস্টটা হচ্ছে কি উপরের দিকে থাকলে সেটাকে আমরা বলে দিচ্ছি বিটা ডি গ্লুকোপাইরানোজ। এটার চিত্রটা আমরা আগেও একটা প্রশ্নে আলোচনা করছিলাম, তো ওইখান থেকে এঁকে ফেলবো। গ্লুকোপাইরানোজ বলতে ওই যে গ্লুকোজের চেয়ার কনফরমেশনটাকে বোঝায়, যেটা হচ্ছে বিটা অবস্থানে থাকে, সেটাই হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানোজের গঠন। এই চিত্রটা আঁকলেই হবে। এরপর হচ্ছে ফ্রুক্টোজ। এটা আলোচনা করার আগে আমরা এটা আলোচনা করি যে অ্যালডোহেক্সোজ থেকে তার ইপিমার ম্যানোজ শর্করায় রূপান্তর করো, অথবা এটা টিকা হিসেবে আসতে পারে এপিমার করণ বা এপিমার সম্পর্কে। তাহলে প্রশ্নটা হচ্ছে অ্যালডোহেক্সোজ থেকে তার এপিমার ম্যানোজ শর্করায় রূপান্তর করাটা আমরা দেখব। তো এপিমার কি জিনিস সেটা আমি একটু আগে বলছিলাম যে যেসব মনোস্যাকারাইডসের বা কার্বোহাইড্রেটের গঠনে শুধুমাত্র 2 নং কার্বনের কনফিগারেশন ব্যতীত অন্য কোথাও কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না, সেসব শর্করা মনোস্যাকারাইড সমূহকে এপিমার বলা হয়। যে কোনো শর্করাকে তার এপিমার শর্করাতে পরিণত করার প্রক্রিয়াকে আমরা এপিমারকরণ বলে থাকি। যেমন গ্লুকোজ ও ম্যানোজ পরস্পর এপিমার, কারণ তাদের 2 নম্বর কার্বন পরমাণুর কনফিগারেশন ব্যতীত অন্য কোথাও কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। মূলত আমরা একটু আগে দেখছিলাম গ্লুকোজকে কীভাবে ম্যানোজে পরিণত করা হয়েছিল, যখন আমাদের শুধু 2 নম্বর কার্বনের ওয়েস্টটা এই পাশে আর এসটা এই পাশে থাকলে সেটাকে আমরা গ্লুকোজ বলছিলাম, আর যখন ওয়েস্টটা এই পাশে চলে আসছিলো এসটা এই পাশে চলে গেছিলো তখন সেটাকে আমরা ম্যানোজ বলছিলাম। বাকি সব সেম ছিল, একই রকম ছিল। তো এইখানে এইটাই বলা হয়েছে যে যদি শুধুমাত্র 2 নম্বর কার্বনের কনফিগারেশন জাস্ট চেঞ্জ হওয়ার কারণে যদি দুইটা নতুন যৌগ পাই, একটা গ্লুকোজ আর একটা যদি ম্যানোজ, আর বাকি সব যদি সেম থাকে তাহলে তাদেরকে এপিমার বলে। আর এইটা থেকে এইটা তৈরি করার প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে এপিমারকরণ। উদাহরণ হিসেবে তো বললামই। তো এখন আমাদের প্রশ্নের মধ্যে ছিল যে গ্লুকোজ থেকে কীভাবে আমরা ম্যানোজ তৈরি করব সেটা। তো গ্লুকোজকে আমরা প্রথমে ব্রোমিন পানি দ্বারা, এইটা আমরা দেখি। তাহলে গ্লুকোজকে আমরা প্রথমে ব্রোমিন পানি দিয়ে জারিত করব, জারিত করলে হচ্ছে কি গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে গ্লুকোজ নিব প্রথমে, এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ থেকে ম্যানোজ কীভাবে তৈরি করতে হয় সেটা দেখতেছি। প্রথমে ব্রোমিন পানি দিয়ে জারিত করব, ব্রোমিন পানি দিয়ে যদি জারিত করি তাহলে এখানে আমাদের গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হবে, জাস্ট CHOর জায়গায় COOH হবে, বাকিটা সেম থাকবে। তো এই যে আমরা পাইলাম এটার নাম হচ্ছে ডি গ্লুকোনিক অ্যাসিড। এখন কথা হচ্ছে ডি গ্লুকোনিক অ্যাসিডের সাথে আমরা হচ্ছে গিয়ে মূলত গ্লুকোজকে প্রথমে যদি আমি ব্রোমিন পানি দিয়ে জারিত করি তাহলে গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হবে, পরে তার সাথে আমরা পিরিডিন যোগ করব। পিরিডিন যোগ করলে মূল যৌগ
ডি গ্লুকোনিক অ্যাসিডের পাশাপাশি এপিমারিত ডি ম্যানোনিক অ্যাসিড উৎপন্ন হয়, অ্যাসিডের সাম্যাবস্থার মিশ্রণ উৎপন্ন হয়। মানে এইখানে প্রথমত ব্রোমিন পানি যখন দিব শুধু একটা যৌগ ডি গ্লুকোনিক অ্যাসিড পাবো, কিন্তু এই যৌগটার ভিতরে মানে এই দ্রবণটার ভিতরে যদি আমি পিরিডিন দিয়ে দিই তখন আরও একটা যৌগ সাম্যাবস্থায় তৈরি হয়ে যাবে, এটাও থাকবে, এটার পাশাপাশি আরেকটা যৌগ উৎপন্ন হবে যেটাকে বলবো হচ্ছে আমরা ডি ম্যানোনিক অ্যাসিড। ডি ম্যানোনিক অ্যাসিডটা দেখতে কিরকম, জাস্ট এখানে ওয়েস্টটা এই পাশে ছিল আর এসটা এই পাশে, ওয়েস্টটা চেঞ্জ হবে, জাস্ট অবস্থানটা চেঞ্জ হলে তখন এটার নামও চেঞ্জ হয়ে যাবে। এখানে COOH, এখানে ওয়েস্টটা এই পাশে চলে আসবে আর হাইড্রোজেনটা এই পাশে চলে যাবে, আর বাকিটা সেম থাকবে। এখানে জাস্ট এইখানে ওয়েস্টটা এই পাশে চলে আসছে, তো এটার নাম, এটা সাম্যাবস্থা থাকবে গ্লুকোনিক অ্যাসিড আর এটা, তো এটার নাম হয়ে যাবে ডি ম্যানোনিক অ্যাসিড। পরবর্তীতে আমরা এই ডি ম্যানোনিক অ্যাসিডকেই উত্তপ্ত করব। ডি ম্যানোনিক অ্যাসিডকে আমরা পৃথক করব প্রথমে, অতঃপর এপিমারিত ডি ম্যানোনিক অ্যাসিডের মিশ্রণ হতে পৃথক করব, এই দুইটা মিশ্রণ অবস্থায় ছিল, মিশ্রণ হতে পৃথক করে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে আমরা এখানে গামা ডি ম্যানোনো ল্যাকটোন উৎপন্ন হবে। এটা দেখতে কিরকম তা হচ্ছে এখানে আমাদের জাস্ট পার্থক্যটা হচ্ছে এখানে COOH ছিল, COOH এর মধ্যে থেকে জাস্ট হাইড্রোজেনটা থাকবে আর ওয়েস্টটা থাকবে, এখানে ওয়েস্টটা থাকবে। তো এই জায়গার অক্সিজেনের সাথে এখানে এই বন্ধনটা গঠিত হবে, তো এটাকেই হচ্ছে ল্যাকটোন বলা হয়। এটা হচ্ছে মূলত গামা ডি ম্যানোনো ল্যাকটোন উৎপন্ন করে। এইখানে পার্থক্যটা জাস্ট এইখানে অক্সিজেনের এইচটা বের হয়ে গেছে, আর এখানে যে COOH ছিল, COOH থেকে আমাদের ওএইচটা বের হয়ে মূলত এই যৌগটা, এইখানে জাস্ট COOHটা চেঞ্জ হয়ে এখানে এক পাশে ওএইচ আর এক পাশে এইচ, আর কি থাকে এক পাশে এইচ আর এক পাশে ওএইচ থাকবে, অক্সিজেনটা বের হয়ে গেছে। মূলত এখানে উত্তপ্ত করার পরবর্তীতে এই যৌগটা তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে গামা ডি ম্যানোনোল্যাকটোন। এই গামা ডি ম্যানোনোল্যাকটোনকে আমরা যখন সোডিয়াম অ্যামালগাম দিয়ে বিক্রিয়া ঘটাবো আগের মতো করে, আগের যে সোডিয়াম অ্যামালগামের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা জারিত হওয়ার পরে যৌগ তৈরি হয়ে যায় কি আমাদের অ্যালডিহাইড যৌগটা তৈরি হয়ে যায়, অ্যালডোহেক্সোস তৈরি হয়ে যায়, ওই অ্যালডোহেক্সোসটা তৈরি হবে, তবে জাস্ট এই জায়গায় পার্থক্য হয়ে যাবে। মানে আমাদের অ্যালডিহাইড মানে ডি গ্লুকোজ যেটা ছিল, যেটাকে আমরা ডি গ্লুকোজ অথবা চাইলে বলতে পারি হচ্ছে অ্যালডোহেক্সোস যেটা ছিল, যেখানে ওএইচ ছিল এই পাশে আর হাইড্রোজেন ছিল এই পাশে, এরপরে আমরা বিক্রিয়ার মাধ্যমে জাস্ট চেঞ্জ করলাম যে হাইড্রোজেনটা এই পাশে চলে আসছে, ওএইচ এই পাশে চলে আসছে, তার মানে এটার নাম হয়ে গেছে তখন ডি ম্যানোজ। তাহলে প্রশ্নের মধ্যে ছিল যে কীভাবে আমরা ডি গ্লুকোজ থেকে ডি ম্যানোজ তৈরি করতে পারি, সেটার প্রসেসটা হচ্ছে এইভাবে। এবং এটাকে চাইলে আমরা বলতে পারি যে বা এটা আরেকটা নাম হচ্ছে পারে এপিমারিত, মানে এপিমার যেহেতু তৈরি হয়েছে এপিমারিত অ্যালডোহেক্সোস বলতে পারি। আগেটা ছিল অ্যালডোহেক্সোস, এটা হচ্ছে এপিমারিত অ্যালডোহেক্সোস। তো আমাদের এই প্রশ্নটা যদি আসে অ্যালডোহেক্সোস থেকে তার এপিমার ম্যানোজ শর্করায় রূপান্তর করো, তখন আমরা এইভাবে করব। অথবা টিকাতে যদি আসে এপিমারকরণ বা এপিমার কি মানে আলোচনা করতে, তখন আমরা এই ব্যাপারগুলো বলবো যে এপিমার কাকে বলে এবং এপিমারকরণ জিনিসটা কি। এরপরে চাইলে এই গ্লুকোজ থেকে কিভাবে আমরা ম্যানোজটা তৈরি করতে পারছি এই প্রসেসটাও বলে দিতে পারি। এভাবে করে এই প্রশ্নটা শেষ হলো। আর ইনভার্ট চিনি কি সুবিধাজনক উদাহরণসহ ব্যাখ্যা করে, এটা কিন্তু আগে আলোচনা করছিলাম, ইনভার্ট চিনিটা একদম শুরুর ক্লাসে, ওইটা দেখলে হয়ে যাবে। একই প্রশ্ন। এখানে জাস্ট আরেকটা বাকি আছে, ফ্রুক্টোজ বিজারিত হয়ে দুটি হেক্সিটল উৎপন্ন করে, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দেখার মাধ্যমে আমরা এই চ্যাপ্টার শেষ করব।
তো এটা হচ্ছে এটা সংক্ষেপে আলোচনা করতেছি। ফ্রুক্টোজ বিজারিত হয়ে দুটি হেক্সিটল উৎপন্ন করে, মানে ফ্রুক্টোজটা বিজারিত হবে, বিজারিত মানে আগেই বলছি যে হাইড্রোজেন যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হয়ে দুই ধরনের আমাদের হেক্সিটল উৎপন্ন করে। তো সোডিয়াম অ্যামালগাম ও পানি দ্বারা ফ্রুক্টোজকে মৃদু বিজারণ করলে দুটি এপিমার অ্যালকোহল তৈরি হয়। আমি একটু আগে বুঝে ফেলছি এপিমার কী জিনিস। জাস্ট 2 নম্বর কার্বনের সাপেক্ষে যখন চেঞ্জ হবে সেটাকে আমরা বলবো এপিমার। তাহলে দুটি এপিমার অ্যালকোহল উৎপন্ন হয়, অর্থাৎ দুটি হেক্সিটল যেগুলো হচ্ছে সরবিটল এবং ম্যানিটল উৎপন্ন হয়, যাদের 2 নম্বর কার্বন মানে কাইরাল কার্বনটা, 2 নম্বর কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন হয় আর কি। আর কাইরাল কার্বন মানে হচ্ছে আমাদের চিনি, যেখানে যেই কার্বনের 4টা হাত মানে 4টা বন্ধনে ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকে তাদেরকে আর কি অপ্রতিসম কার্বন বলতে পারি অথবা কাইরাল কার্বন বলতে পারি 2 নম্বর কার্বনটাকে। মূলত ফ্রুক্টোজে 2 নম্বর কার্বনের অবস্থানে কিটোন গ্রুপ থাকায় এরূপ এপিমার অ্যালকোহল মিশ্রণ গঠিত হয়। তো এখানে আমাদের সোডিয়াম অ্যামালগাম এবং পানির উপস্থিতি যখন দিব, এই বিক্রিয়াটা তো পরিচিত, সোডিয়াম অ্যামালগাম যখন আমরা দিই তখন বিজারণ ঘটে, মানে হাইড্রোজেন যুক্ত হয়। তো হাইড্রোজেন এসে যুক্ত হলে CH2OH, এটা তো কিটোনের সংকেত বুঝতে পারছি, এখানে CHOH-টা 3বার থাকে এখানে মাঝখানে, আমরা তো কিটোনের সংখ্যাটা জানি, তো ওইটাকে সংক্ষেপে CHOH3 লিখে দিছি। তো এখানে এই অংশটার মধ্যে CH2OH বাকিটা নিচের দিকে যেভাবে সেম আছে, শুধু CO জায়গায় হাইড্রোজেন আসার কারণে COH আর H হবে। এই পাশে যদি OH থাকে আর এই পাশে যদি হাইড্রোজেন থাকে তখন সেটার নাম হবে ডিস অরবিটাল, আর ওয়েসটা যখন এই পাশে আর হাইড্রোজেনটা যখন এই পাশে থাকবে তখন সেটার নাম হবে ডি ম্যানিটল। তো এখানে শুধু 2 নাম্বার কার্বনের সাপেক্ষে কনফিগারেশনটা চেঞ্জ হয়েছে, বাকিগুলো কিন্তু সেমই আছে আগের মতো। তো এই জন্য এটা এপিমার মানে বলতে পারি আমরা একটা, আর প্রক্রিয়াটাকে এপিমারকরণ বলে থাকি, একটু আগে বুঝাইছি। তো এখানে আমরা দেখলাম যে ফ্রুক্টোজকে বিজারণ করলে মানে হাইড্রোজেন যুক্ত করলে দুটি হেক্সিটল উৎপন্ন হয়, একটা নাম হচ্ছে ডি সরবিটল আর একটা নাম হচ্ছে ডি ম্যানিটল। এইভাবে করে আমরা এই ব্যাখ্যাটা লিখব। তো আশা করি বুঝতে পারছি। আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন মানে যা আছে সব আলোচনা করে ফেলছি, বাইরেরও কিছু আলোচনা করছি, এগুলো চাইলে বাদ দিতে পারি, মানে আমরা সাজেশন দেখে 99% বা বোর্ডে যেগুলো বারবার আসে ওগুলোই পড়ে যাব। তো বেসিকের জন্য সবগুলোই আলোচনা করলাম। তো এইটুকুর আলোচনার মধ্যে যদি সমস্যা থাকে বলতে পারো। এই শেষে যে প্রশ্নটা আলোচনা করলাম না, এটার সাথে এটাও আছে যে ফ্রুক্টোজ 2টা করে হেক্সিটল, কিন্তু গ্লুকোজ একটাই করে। একটু যদি বলতা গ্লুকোজেরটা। গ্লুকোজেরটা তো আমি পাইনি, মানে এই প্রশ্নটা আমি দেখিনি, তাহলে তুমি এটা আমাকে পাঠিয়ে দিও, আমি দেখি নাই তো এই জন্য বলতে পারতেছি না এখন। আচ্ছা ঠিক আছে। আর কোন মানে আলোচনার মধ্যে আর কোনো সমস্যা আছে কিনা, মানে আমি যেগুলো বুঝাইলাম এগুলোর মধ্যে? কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। আর আমি যদি পারি আগামীকাল তো যদি পসিবল হয় আর কি, তাহলে অজয় বলশনে চলে যাব, আর নাইলে এর পরের দিন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।